মামলামুক্ত হলেন তারেক রহমান। অর্থ পাচার মামলায় খালাস গিয়াস উদ্দিন আল মামুনও। অভিযোগের সত্যতা না পাওয়া এবং আইনি প্রক্রিয়া না মানায় সাজা বাতিল আপিল বিভাগের। গিয়াস উদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। তারেক রহমান সাহেবও নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। আর কোনো মামলা পেন্ডিং নাই, একটা মামলা আছে, সেখানে সাজা স্থগিত আছে। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিং এর কিছু নাই। ঘুষ লেনদেনের মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি। ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেবে কমিশন, জানালেন সিইসি। রাজধানীর একই এলাকায় 5 জনের দেহে শনাক্ত জিকা ভাইরাস। ব্যাপক পরীক্ষায় আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা গবেষকদের। এডিস মশা নিধন করে প্রতিরোধের পরামর্শ। অর্থ পাচার মামলায় খালাসের মধ্য দিয়ে মামলামুক্ত হলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। দুদক আইনজীবী বলছেন, টাকা পাচারের কোনো সত্যতা মেলেনি। মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি কোনো প্রক্রিয়া। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল বলে জানান বিএনপির আইনজীবীরা। নির্দোষ সাব্যস্তে গিয়াস উদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে, এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। বিএনপির আইনজীবীরা বলছেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিমান টিকিট ও চিকিৎসা বাবদ খরচকে অর্থ পাচার হিসেবে দেখানো হয় শুধুমাত্র হয়রানি করতেই। তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি একটা ক্রেডিট কার্ড থেকে উনি বিদেশে চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করেছেন। পরবর্তীতে চার্জশিট হয়, 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিল। আমার জানা মতে ওনার আর কোনো মামলা পেন্ডিং নাই, একটা মামলা আছে, সেখানে সাজা স্থগিত আছে। সারা দেশব্যাপী তার এই জনপ্রিয়তার কারণে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণের লক্ষ্যে 2013 সালে যখন উনি খালাস দেওয়া হয়েছিল, তখন সেই বিচারককে ভবিষ্যৎ যারা বিচার করবে যেন সরকারের আজ্ঞাবহ হয়ে বিচার কার্যক্রম পরিচালিত করতে পারে, তারই লক্ষ্যে সেই বিচারককে দেশ ত্যাগ করে বাধ্য করে। দুদক আইনজীবীও বলছেন, তারেক রহমানের অর্থ পাচারের সত্যতা নেই। এছাড়া মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি প্রক্রিয়া। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিং এর কিছু নাই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না। অর্থ পাচারের এই মামলায় খালাসের মধ্য দিয়ে তারেক রহমান মামলামুক্ত হলেন। তবে একটি মামলা চলমান থাকলেও সেটির কার্যকারিতা স্থগিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঘুষের মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ঢাকা বিশেষ জজ 3 আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ আদেশ দেন। 8 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 18 মার্চ তারিখ নির্ধারণ করেছেন আদালত। বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দিয়ে 21 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে 2007 সালে রাজধানীর রমনা থানায় মামলা করা হয়। মামলার বাকি আসামিরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মিয়ানুর উদ্দিন অপু, কাজী সালিমুল হক, কামাল আহমেদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান, সাদাত সোবহান ও আবু সুফিয়ান। এনআইডি সেবাকে নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, এনআইডি ইসি থেকে চলে গেলে সুষ্ঠু নির্বাচনে প্রভাব পড়বে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এনআইডি নিয়ে আলাদা কমিশন না করার আহ্বান জানান তারা। পরে সিইসি জানায়, এনআইডি নির্বাচন কমিশনে রাখার বিষয়ে পুরো কমিশন একমত। তবে কমিশন কোন বিষয়ে সিদ্ধান্ত
করতে পারে না। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা প্রাপ্তি সহজ করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নিচ্ছে সরকার। ইসির সঙ্গে আলোচনা না করে এনআইডি নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না বলে আশাবাদ জানান সিইসি। এনআইডি সেবা ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। পরে কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন কর্মকর্তা-কর্মচারীরা। ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে রাখছে, আলাপ আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকে প্রতিনিধিকে ওনারা ডাকছিল মিটিংয়ে, আমাদের প্রতিনিধি গিয়েছিল। আমরা আমাদের অবস্থান যে আমাদের মৌখিকভাবে আমি তো প্রেসের কাছেও জানিয়েছি এটা, প্লাস আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকার বিশেষ নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের মর্যাদা ক্ষুণ্ণ করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক হাতে নিলেন দেশের সর্বোচ্চ আদালত। মন্ত্রণালয়টির সচিব, পুলিশের রেঞ্জ ডিআইজি সহ 8 ক্যাটাগরির পদাধিক ব্যক্তিদের মতো প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিরা একই নিরাপত্তা পাবেন মর্মে গত 2 মার্চ জারি করা নির্দেশিকা আদালত স্থগিত করেছেন। একই সঙ্গে তলব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিবুল গনিকে। আদালত বলেন, বিচার বিভাগকে হেয় করে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশিত নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কে কী ধরনের নিরাপত্তা সুবিধা পাবেন সে বিষয়ে গত 2 মার্চ নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয়েছে স্বরাষ্ট্র সচিব, পুলিশের রেঞ্জ ডিআইজি সহ 8 ক্যাটাগরির পদাধিকারী ব্যক্তিদের মতো একই নিরাপত্তা সুবিধা পাবেন প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিরা। এতেই ক্ষুব্ধ উচ্চ আদালত। উচ্চ আদালত বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সর্বোচ্চ আদালত থেকে, অথচ সেই আদালতের বিচারপতিদের অসম্মান করা হয়েছে নিরাপত্তা নির্দেশিকায়, হেয় করা হয়েছে গোটা বিচার বিভাগকে। বাংলাদেশের প্রধান বিচারপতিকে রেঞ্জ ডিআইজি, পুলিশের মহাপরিদর্শক সহ বাকিগুলোর সঙ্গে একই রকমভাবে তুলনা করা হয়েছে। হাইকোর্টের বিচারকদেরকে তারও পরে নিচে নামিয়ে সরকারের সিনিয়র সচিবদের সঙ্গে রাখা হয়েছে। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো, আপিল বিভাগের বিচারপতিকেও পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে সমমানে প্লেস করা হয়েছে। উচ্চ আদালত মনে করিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের বৈধতার প্রশ্নে মতামত নেওয়া হয়েছিল উচ্চ আদালতের। পদমর্যাদাক্রম মামলা বিচারাধীন থাকা অবস্থায় এ ধরনের অবমাননাকর নির্দেশিকা জারি করা এই সরকারের কাছে কাম্য ছিল না। কে মহামান্য রাষ্ট্রপতি হলেন, কে প্রধান বিচারপতি হলেন, তার সঙ্গে প্রটোকলের সম্পর্ক নাই। প্রটোকলের সম্পর্ক হলো, যিনিই প্রধান বিচারপতি হবেন তিনিই প্রটোকল পাবেন, যিনিই মহামান্য রাষ্ট্রপতি হবেন তিনিই প্রটোকল পাবেন, যিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হবেন তিনিই প্রটোকল পাবেন। কিন্তু যা এখানে করা হয়েছে তা এই পদগুলোর ডিগনিটিকে আন্ডারমাইন করা হয়েছে। ক্ষুব্ধ উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে বিশেষ নিরাপত্তা নির্দেশিকার কার্যকারিতা স্থগিত করেছেন। 18 মার্চ হাজির হতে বলা হয়েছে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গত 16 বছর নৈরাজ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে বিচারকরা রায় দিয়েছেন। দুপুরে রংপুর বিভাগের কমিশনার কার্যালয়ে এক কর্মশালায় একথা জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার ব্যবস্থার স্বাধীনতার নামে দলীয় নিয়োগ দিয়ে ফরমায়েশি রায় বের করেছে বিগত সরকার। রাতের বেলায় একদিনে 20টা, 25টা, 30টা সাক্ষী এনে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সাক্ষী রেকর্ড করে রায় ঘোষণা করা হচ্ছে। তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছি। দিনে দিনে বাংলাদেশের মানুষকে উপলব্ধি করতে শিখিয়েছি। বাংলাদেশের মানুষের জীবনে জগদ্দল পাথরের মতো জেঁকে বসা স্বৈরতন্ত্রের পাশে কে বা কারা একইভাবে সাহস জুগিয়ে যাচ্ছে, প্রেরণা জুগিয়ে যাচ্ছে। অতীতে দেশে আতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এসব কমিশনের মাধ্যমে জালিয়াতির নির্বাচন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে তথ্য অধিকার ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান বদিউল আলম মজুমদার। এতে অনিয়ম দূর হয়ে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে স্বচ্ছতা আসবে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে দেশে গেল 6 মাস ধরে কোনো তথ্য কমিশনের কার্যক্রম না থাকায় ক্ষোভ জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
তথ্য পাওয়ার অধিকার নিয়ে লড়াই করেছি, আপনারা জানেন। নির্বাচন কমিশন নিয়োগ আইন যেটা 2022 সালে করা হয়েছে, সেখানে যে বিধান আছে শুধু রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন নামের প্রস্তাব করবে। আতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, অতীতেও সেবারও করা হয়েছিল। তো আমি জানতে চেয়েছিলাম কে কার নাম প্রস্তাব করেছে। তখন ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে এটা দেওয়া যাবে না। তথ্য অধিকার আইনের যে কার্যকারিতা, ওই রায়কে ব্যবহার করেই কিন্তু 2018 সালের নির্বাচনে যে জালিয়াতি হয়েছিল, যে 213টা সেন্টারে শতভাগ ভোট পড়েছে, তারপরে বিএনপি 0 ভোট পেয়েছে। বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। দুপুরে রাজধানীর গুলশানে আন্তর্জাতিক নারী বাণিজ্য মেলায় অংশ নেওয়ার পর গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আব্দুল আওয়াল বলেন, দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। সংবিধান সহ যে কোনো ধরনের পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোতে জনগণের ম্যান্ডেট হিসেবে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যখনই দেশের নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা হবে, তখনই এখনকার যে আইন শৃঙ্খলার যে সমস্যা, এখনকার যে নারীদের উপরে যে নির্যাতন, এগুলি সবই কমে আসবে। আবার দেশকে গণতন্ত্রায়ন করা এবং দেশে একটা রাজনৈতিক সরকার, প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা, এরা সবাই দায়িত্ব দেশের উন্নয়নের খাতিরে। সেজন্য আমরা মনে করি একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই। দুপুরের সময় আরও থাকছে। ঢাকা মেডিকেলে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানি, যৌথ বাহিনীর অভিযানে অর্ধশতাধিক দালাল আটক, 3 মাস কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদের সাজা ও জরিমানা। আগুনে পুড়েছে রাজধানীর গাবতলীর শাহজাদপুর বস্তির কয়েকশো ঘর। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। মধ্যরাতের আগুনে গৃহহীন হয়ে পড়েছেন 4 শতাধিক বাসিন্দা। এদিকে সকালে রাজধানীর ভাসানটেকের বিআরবি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে 30 থেকে 35টি ঘর। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। নিজের হাতের সঞ্চয়, এমনকি ঘরে থাকা চালও পুড়ে হয়েছে ছাই। সেই পোড়া চাল হাতড়েই আহাজারি থামছে না বেগমের। আমার সব সর্বনাশ হয়ে গেছে মা, আমি একটা জিনিস ধরে পাইনি। একই গল্প সোহাগীরও। 10 বছর আগে রাজধানীর গাবতলীর শাহজাদপুর বস্তিতে এসেছিলেন তিনি। ভিক্ষাবৃত্তি করে জমানো ঘর ভাড়ার টাকা মুহূর্তেই পুড়ে হয়েছে ছাই। এখন তাদের মতোই নিঃস্ব বস্তির কয়েকশো পরিবার। মাথা গোজার ঠাঁই হারিয়ে দিশেহারা দিন এনে দিন খাওয়া এই পরিবারগুলো। আমি তো জানি না, আমি তো ঘুমিয়ে রয়েছি। মানুষের কাছে আগুন লাগছে ওইভাবে উঠে হিরে দুটা মতো কিছু নেই, সব থুয়ে নিজের জানটাকে বাঁচাইবো, কিন্তু আমার যাই গিয়ে ওই দিক থেকে একটা চিৎকার আসছে, আগুন লাগছে, খালি এইটুকু। তখন আমি সবাই চিৎকার দিয়ে বললাম, এই তোমরা যা আগুন লাগছে সব উঠে যাও। একটা আমরা কিছু নিতে পারি নাই, যা ছিল সব শেষ। টাকা পয়সা মনে যা থুইছি টুকা টুকা দেশে নিয়ে যে ঘর উঠেতাম, কি করবেন, কোথায় মাথা গুজবেন জানা নেই কারো। পুড়ে যাওয়া শেষ সম্বল হাতড়াচ্ছেন তারা। যদি সেখানে মেলে অবশিষ্ট কিছু, বস্তি উচ্ছেদ করতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগ ক্ষতিগ্রস্তদের। কেউ ইচ্ছা করে আগুনটা লাগানো হয়েছে, ইচ্ছা করে লাগানো হয়েছে। এখানে 33 বছর ধরে এই বস্তি কোনো সময় এই ঘটনা ঘটে নাই, আজকে ফাঁসে এই ঘটনা ঘটলো। আগুনটা ধরতে হচ্ছে ওই যে কর্নার থেকে, যখন পানির দরকার আমাদের, ওনারা গেট লক করে রাখছে। আপনার সারা রাত এখান থেকে 7 থেকে 8 জন দারোয়ান থাকে, ওনারা বাঁশি বাজায়। অনেক গাড়ি আসলে বাঁশি বাজায়, দিনের বেলা একটা হুন্ডা আসলে বাঁশি বাজায়। রাত্রে এত বড় একটা বস্তি পুড়ে যাচ্ছে, উনি একবার বাঁশি বাজাতে পারলো না। বুধবার রাত 2টায় বস্তির সবাই যখন গভীর ঘুমে, ঠিক তখনই ঘটে আগুনের ঘটনা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বস্তির ঘরগুলোতে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 30 থেকে 35টা ঘর এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকি ঘরগুলো আমরা সব সেভ করতে সক্ষম হয়েছি। এদিকে আগুনের পর দোকান লুটের অভিযোগও পাওয়া গেছে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর একই এলাকায় 5 জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত হচ্ছে। এটিকে ক্লাস্টার শনাক্ত বলছেন গবেষকরা। আশঙ্কা করছে ব্যাপক পরীক্ষায় বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। আর তাই এডিস মশা নিধন করে প্রতিরোধের পরামর্শ তাদের। মনির হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন নুরুল আলম নয়ন।
দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB। গবেষণা প্রতিষ্ঠানটি গত ৩ মার্চ তাদের প্রতিবেদনে জানায় ২০২৩ সালে ১৫২ জন রোগীর নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। নমুনাগুলোর মধ্যে ৫ জন পুরুষের জিকা সংক্রমণ ধরা পড়ে, যারা সবাই ঢাকার একই এলাকার বাসিন্দা। এডিস মশাবাহিত এই ভাইরাসে ৫ জন রোগীর শনাক্ত হওয়াকে ক্লাস্টার বা স্থানীয়ভাবে সংক্রমণ উল্লেখ করেছেন গবেষণা দলের প্রধান ডক্টর শফিউল আলম। একই সঙ্গে জিকা ভাইরাসে আক্রান্ত আরও রোগী পাওয়ার শঙ্কার কথা জানান তিনি। আমাদের যে এখন যেটা নিয়ে প্রতিবেদনটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আগের বছরের হিসাব। আমি যদি তার পরের বছর ২৪-এর হিসেবে যাই তখন কিন্তু আরও কেস ছিল। যেহেতু আমরা এটা টেস্ট করছি না, আমরা জানতে পারছি না, কিন্তু এটা কিন্তু ঢাকা শহরে এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আমি মানুষকে আতঙ্কিত করার জন্য বলতে চাই না, কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু ছড়িয়ে পড়েছে। জিকা ভাইরাস সংক্রমণে মৃত্যু ঝুঁকি কম হলেও অন্যান্য সংক্রামক ব্যাধির মতোই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অন্তঃসত্ত্বা নারী যারা আগে থেকেই অন্যান্য রোগে ভুগছেন তাদের ঝুঁকি বেশি। বাড়তে পারে গুলেনবারি সিনড্রোম, GBS-এ আক্রান্ত হওয়ার ঝুঁকিও। জিকার জন্য যেটা খুবই মারাত্মক, যে মাইক্রোসেফালি যেটা বলে, যে বাচ্চাদের মাথাটা ছোট হয়ে যায়, সেই ধরনের কেস আমরা এখনো বাংলাদেশে পাই নাই, বা আমাদের এখানে পাই নাই। আরেকটা কারণ হতে পারে যে আমাদের এখানে সেরকম সার্ভিলেন্সও নাই। যেহেতু ভেক্টরগুলো আমরা চাই যে একটা স্ট্রেংথেন সার্ভিলেন্স সিস্টেম হোক, বা মলিকুলার টেস্ট যেটা আছে, যেমন কোভিডের সময় আমাদের দেশে প্রচুর রিয়েল টাইম PCR কেনা হয়েছে, এগুলো হয়তো এখনও পড়ে আছে, অলস পড়ে আছে। সেগুলোকে কাজে লাগিয়ে যদি এই আমাদের এই মলিকুলার টেস্টগুলো ব্যবহার করা যায়, যে একটা টেস্টের মধ্যে দিয়ে কিন্তু ডেঙ্গি, চিকুনগুনিয়া, জিকা নির্ণয় করা সম্ভব। এর আগে বাংলাদেশে ২০২৪ সালের ডিসেম্বরে জিকা ভাইরাস আক্রান্ত ১১ জন রোগী পাওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগে অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, প্যাথোলজি বিভাগ থেকে গোপন তথ্য এবং নজরদারিতে রেখে আটক করে সেনাবাহিনী এবং NSI-এর যৌথ দল। পরে যাচাই বাছাই করে নারী দালাল সহ তাদের সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। এর আগে গত বছরের নভেম্বরেও এমন অভিযানে ২১ জনকে আটক করেছিল যৌথ বাহিনী। বাংলাদেশ ভারত গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ নবায়নের বিষয়ে আলোচনার জন্য কলকাতায় দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় রয়েছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। দেখুন, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকটি আগামীকাল, আমি যে হোটেলটিতে সকাল থেকে দাঁড়িয়ে খবর করছি সেখানেই ঠিক এই বেসরকারি ৫ তারকা হোটেলে আগামীকাল সকাল ১১টার সময় অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগে আজকে সকাল ১১:৩০ থেকে শুরু হয়েছে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে। আপনি জানেন যে ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর গঙ্গার পানি বন্টন চুক্তি হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে, এবং এই চুক্তির মেয়াদ ছিল ৩০ বছর। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১২ই ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, এবং তার আগে নতুন করে চুক্তির নবায়নের ক্ষেত্রে কি কি বিষয়গুলো দুই দেশের অন্য দেশের কাছে উপস্থাপন করবে, বা এই চুক্তি কিভাবে হবে, চুক্তি কত বছরের হবে, বা জল বন্টন ক্ষেত্রে কোন জল বন্টনের ক্ষেত্রে টেকনিক্যাল কমিটি কিভাবে কাজ করবে, তার জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে যৌথ একটি কমিটি গঠন করা বিষয়ে কোন কোন দেশের কোন কোন স্টেক হোল্ডার ওর মধ্যে থাকবে, কোন কোন মন্ত্রক থাকবে ওর মধ্যে, এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা হচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি। আমরা মনে করে আমরা বিভিন্ন সূত্র থেকে জানবার চেষ্টা করছিলাম যে বিকেলবেলা তারা আনুষ্ঠানিকভাবে
সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেন কিনা, কিন্তু সেটি আমাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আজকের বৈঠকের বিষয়ে দুই দেশের প্রতিনিধিরাই কার্যত মুখে কুলু পেটেছেন, তারা কিছু বলবেন না। তবে আগামীকাল যে ৮৬তম যৌথ নদী কমিশনের বৈঠক, সেই বৈঠকটির ক্ষেত্রে হয়তো সংবাদ মাধ্যমের কাছে দুই দেশের পক্ষ থেকেই কোনো ধরনের ব্রিফিং হতে পারে। এবং আগামীকালের বৈঠকের বিষয়ে আমরা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে আগামীকালের এই যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকে আলোচ্য সূচি কি হতে পারে। একটি তো থাকবে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গ। এছাড়া আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদীর রয়েছে এবং সেই নদীর পানি ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশ বহু বছর ধরে সরব হয়ে আসছে। ভারতের বিরুদ্ধে তিস্তার জল না দেওয়ার, হিস্যা না দেওয়ার অভিযোগে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে। তিস্তা চুক্তি নিয়ে একটা দুই দেশের মধ্যে কিন্তু একটা চাপানোতার দীর্ঘদিন যাবতই চলছে। তো সেক্ষেত্রে আগামীকালের বৈঠকের বিষয়টিও বাংলাদেশের পক্ষ থেকে জোরালো ভাবে তিস্তার পানি ন্যায্য হিস্যা পাওয়া এবং ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যার বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু দাবি জোরালো করা হবে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র থেকে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে গঙ্গা চুক্তির নবায়ন প্রসঙ্গে যে রুদ্ধদ্বার বৈঠক সে সংক্রান্ত এবং আগামীকালের বৈঠক নিয়ে আমার কাছে থাকে এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতা থেকে। যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার দ্রুত বিচার দাবি জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা। সকালে জেলা শহরের টাউন হল মাঠে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। পরে উদীচীর কার্যালয়ে প্রতিবাদী গান এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যায় টাউন হল মাঠে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়। ১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যশোর টাউন হল মাঠে উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলায় নিহত হন ১০ জন। ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার সহ ১৩ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়াম উল হক এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার দুপুরে 999-এ কল দিয়ে জানানো হয় ফিশিং ট্রলারটি ৪ দিন ধরেই ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। তথ্যের ভিত্তিতে মোংলা কোস্টগার্ডের ৪ সদস্যের উদ্ধারকারী দল অবস্থান শনাক্ত করে ট্রলার সহ ১৩ জেলেকে উদ্ধার করে। পরে জেলেদের দুবলার চরে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। রমজানে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ ১৯ ধরনের পণ্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। আজ রাজধানীর ১৭টি স্থানে এসব পণ্য কিনতে পারছেন ভোক্তারা। বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। রমজান আসলেই হঠাৎ বেড়ে যায় নিত্যপণ্যের দাম, এতে দিশেহারা জনগণ। ক্রেতাকে স্বস্তি দিতে এবারে পণ্যের গায়ের দামের চেয়ে কম মূল্যে সয়াবিন তেল, চিনি, ডাল সহ নিত্যপণ্য বিক্রি করছে দেশের বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর মতিঝিল, মালিবাগ, মিরপুর সহ 17টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাক থেকে 1 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। বাজারে তো এরকম সস্তা মাল দেয় না বাংলাদেশ। এখানে দেখা যাচ্ছে যে বাজারে যে রেট আছে এই রেটের চেয়ে কিছু না কিছু কম আছে। আমাদের জন্য উপকার, আমাদের মতো গরিব মানুষের জন্য উপকার। দামে কম পাচ্ছে, এই তো সুবিধা না আমাদের। এইখানে কম দামে সিটি গ্রুপের মানুষ মালটা দিতেছে, এইখান থেকে এই কারণে নিতেছে। অবশ্যই সুবিধা এরকম আরো করা উচিত। সিটি গ্রুপের বিক্রি কার্যক্রমে 1 লিটার সয়াবিন তেল 172 টাকা, 500 গ্রাম গুঁড়ো দুধ মিলছে 375 টাকায়। মসুর ডাল ও চিনি গুঁড়া চালে 7 টাকা কম, আধা লিটার পানিতে 10 টাকা সহ সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড় থাকছে। ভোক্তাদের প্রয়োজন মতো পণ্য দিতে নিজেদের তৎপরতার কথা জানালো প্রতিষ্ঠানটির কর্মীরা। বাজার মূল্যের চেয়ে কম রেটে আমরা সেবা দিচ্ছি। প্রথম রমজান দিকে ইনশাল্লাহ এর ধারাবাহিকতা চলবে হচ্ছে শেষ রমজান পর্যন্ত। আমাদের 19টি প্রোডাক্ট ন্যায্য মূল্যে গ্রাহকদের এটা প্রতি বছরে দেয়, সেই বছরের তুলনায় এবারও ভালো কাস্টমারদের আপনার ফিডব্যাক পাওয়া যাচ্ছে। সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় প্রতিদিন সকাল 10টায় এবং শেষ হয় বিকেল 4টা। চলবে পুরো রমজান মাস জুড়ে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
পাকিস্তান থেকে আমদানি হওয়া 26,250 টন চাল খালাস শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে। G2G চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান নিয়ে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ MV-CV বুধবার বিকেলে বন্দরে এসে পৌঁছায়। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশে পর্যাপ্ত মজুদের পরও খাদ্য নিরাপত্তা বিবেচনায় সরকার এ চাল আমদানি করছে। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বুধবার পাকিস্তানের কাশিম বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে নোঙর করে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ MV-CV। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে G2G চুক্তির আওতায় জাহাজটিতে আসে 26,250 টন আতপ চালের চালান। বৃহস্পতিবার সকাল থেকে টার্মিনাল 1 ইয়ার্ডে শুরু হয় জাহাজটি থেকে চাল খালাস। সকালে খালাস প্রক্রিয়া পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, দেশের চালের মজুদ বাড়াতে সরকার এখনো পর্যন্ত বিভিন্ন দেশ থেকে 3,20,000 টন চাল আমদানি করেছে। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানি ডেপুটি হাই কমিশনার। আমরা 15,00,000 মেট্রিক টনের মতো আমাদের আজকে মজুদ আছে আজকের পরিসংখ্যান। তো আমরা এখন স্টেবল পজিশনে আছে আমাদের দিক থেকে। খালাস শেষে ট্রাকে করে চাল পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন সরকারি খাদ্য গুদামে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি টন $490 কেনা চালের বাকি চালান এ মাসের মাঝামাঝিতে দেশে পৌঁছাবে। 300 টন প্রথম চালান আসে, দ্বিতীয় চালানটি আগামী 11 তারিখ আসবে। গত 14 জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানির সমঝোতা স্মারক সই হয়। পাকিস্তান থেকে এই চাল আমদানির ফলে 1971 সালের পর এই প্রথম সরকারি ব্যবস্থাপনায় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য শুরু হলো। মূলত দেশের বাজার স্থিতিশীল রাখতে এই চাল আমদানি করছে সরকার। এর আগে ভারত, মিয়ানমার এবং ভিয়েতনাম থেকেও চাল আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। ঈদ যাত্রায় লঞ্চে বাড়তি ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, লঞ্চে নির্ধারিত ভাড়া টাঙিয়ে রাখতে হবে, নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না। এছাড়া রাতে স্পিডবোট এবং বাল্কের চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। আগামী 15 রোজা থেকে এসব সিদ্ধান্ত কার্যকর করার কথা জানান তিনি। ঈদ উল ফিতরকে সামনে রেখে গুলিস্তান 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন এম সাখাওয়াত হোসেন। গোলাপশাহ বাজার থেকে শুরু হয় সদরঘাট পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয়, যারা সমিতি আছেন, বাস মালিক, আমি অনুরোধ করব যাতে এটা আপনারা মেনে চলেন, অন্তত এই জায়গাটাকে খালি রাখবেন। সিরিয়াল ব্রেক করলে ওনারা, এখানে মালিক সমিতিরা আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। স্পিড বোট চলবে না, বাল্ক হেড রাতে চলবে না, এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। ফিটনেস থাকতে হবে, ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই, এই কালকের থেকে শুরু হবে। ঈদকে কেন্দ্র করে চাপ বেড়েছে আকাশপথের টিকিটে। ঈদের আগে পরে অভ্যন্তরীণ যাতায়াতে টিকিট প্রতি দাম ছাড়িয়েছে 13,000 টাকা। আগামী 15 দিনের মধ্যেই সব টিকিটেই বুকিং হয়ে যাবে বলে ধারণা করছে এয়ারলাইন্সগুলো। এদিকে উড়োজাহাজের সংখ্যা না বাড়লে যাত্রী চাপ আরও প্রকট হবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আসন্ন ঈদ উল ফিতরের ছুটি ঘিরে শুরু হয়েছে আকাশপথে ঘরে ফেরা ও আকর্ষণীয় স্থানে বেড়ানোর তোড়জোড়। অভ্যন্তরীণ সিট ক্যাপাসিটি কম থাকায় আগে কিনলে অপেক্ষাকৃত কম দামে টিকিট মিলে। আফটার ঈদ যেটা কক্সবাজারের যে ফ্লাইটগুলো আছে, সেখানে ইতিমধ্যে ঈদকে কেন্দ্র করে সেই বুকিং প্রক্রিয়াটার মধ্যে অনেক প্যাসেঞ্জার চলে গেছে এবং ট্রাভেল এজেন্সিগুলো সেই রিকোয়েস্ট অলরেডি করছে। অনলাইন টিকিট এজেন্সিগুলোর তথ্য বলছে, আগামী 30-31 মার্চ থেকে 4 ও 5 এপ্রিল পর্যন্ত বর্তমানে ঢাকা থেকে সৈয়দপুর রুটে এয়ারলাইন্স ভেদে জনপ্রতি টিকিটের দাম পড়ছে 12,992 টাকা থেকে 12,582 টাকা। ঢাকা কক্সবাজার রুটে 11,398 থেকে 13,540 টাকা। এছাড়া ঢাকা সিলেট রুটে 9,686 ও ঢাকা রাজশাহী রুটে টিকিটের দাম পড়ছে 13,367 টাকা। অভ্যন্তরীণ ট্যুরিজম বিকাশ করছে বেশি, এবং এই ক্ষেত্রে পর্যটকরা খরচের পরিমাণ আগের থেকে বাড়িয়েছে, এটা একটা ভালো দিক। কিন্তু এই রুটে টিকিটের দামও কিন্তু আগের চেয়ে বেড়ে যাচ্ছে। মৌসুমে চাহিদার বিপরীতে উড়োজাহাজ সংকট থাকায় আপাতত ভাড়া বিড়ম্বনা কমবে না বলে মত সংশ্লিষ্টদের। বিমান বলি বা অন্য প্রাইভেট যদি 2-3টা ক্যারিয়ার আছে, তাদের তো একটা ক্যাপাসিটি সীমিত, এয়ারক্রাফট নাম্বার অফ এয়ারক্রাফট সীমিত।
এবং এই এয়ারক্রাফটগুলো তারা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন তারা করে থাকে ঈদের সময় বা এই ধরনের বড় যখনই থাকে ছুটি ছাটা থাকে। বিদেশ ফ্লাইটের চাপ থাকায় অভ্যন্তরে অনিয়মিত ফ্লাইট বাড়ানোর খুব বেশি সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে জমে ওঠার অপেক্ষায় রাজধানীর বিপণী বিতানগুলোতে। তবে শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে অনেকেই এখনই সেরে নিচ্ছেন কেনাকাটা। ঈদ কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর ঈদ কেনাকাটা। যারা একদম ঝামেলার মধ্যে যেতে না চান তারা শুরুর দিকেই তাদের কেনাকাটা সারছেন এবং সবচেয়ে প্রধান যে জিনিসগুলো দরকার ঈদকে ঘিরে শাড়ি পাঞ্জাবি সেই বিষয়গুলোর দিকেই এখন ক্রেতারা বেশি ঝুঁকছেন এবং সব থেকে বেশি এখন দেখা যাচ্ছে যে পাঞ্জাবির দোকানগুলোতে ভিড় এবং শাড়ি এবং সালোয়ার কামিজের দোকানগুলোতে সব থেকে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কারণ ক্রেতারা যেমনটা বলছেন আমাদেরকে যে ঈদের সকালটা আসলে পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার কামিজ এগুলো দিয়ে শুরু হয়, তাই তারা সবার আগে আসলে এইসব দোকানগুলোতেই ভিড় করছেন, এইসব কেনাকাটাগুলো সারছেন এবং ধীরে ধীরে তাদের কেনাকাটার পরিধি আরও বাড়বে। ধীরে ধীরে এইসব আনুষঙ্গিক জিনিস শেষ হলে তারা জুয়েলারি কিংবা জুতার দোকানগুলোর দিকে যাবেন। এখন পর্যন্ত জুতার দোকান বা জুয়েলারির দোকানগুলোতে তেমন কোনো ভিড় আমাদের চোখে পড়েনি, যতটা বেশি ভিড় তা দেখা যাচ্ছে জামাকাপড়ের দোকানগুলোতে। এবং এবছর ঈদ যেহেতু গরমের মধ্যে পড়ছে তাই প্রাধান্য দেওয়া হচ্ছে আরামদায়ক কোনো পোশাককেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। সেক্ষেত্রে কটন, সুতি এই ধরনের ফ্যাব্রিক তারা পছন্দ করছেন বলে আমাদেরকে ক্রেতারাও জানিয়েছেন, বিক্রেতারাও জানিয়েছেন। এবং বিক্রেতারা যেমনটা বলছিলেন যে দেশীয় পোশাকের প্রতি মানুষের আগ্রহ গত বছরগুলোর তুলনায় এবছর অনেকটাই বেড়েছে এবং বরাবরই পাঞ্জাবি এবং শাড়ির ক্ষেত্রে দেশীয় পোশাকগুলোর একটি আলাদা চাহিদা থাকে। এবছরও তেমনই হচ্ছে, পাঞ্জাবি এবং শাড়ির ক্ষেত্রে দেশীয় ফ্যাশনেই বেশি ঝুঁকছেন ক্রেতারা। এবং এছাড়াও দেখা যাচ্ছে কুর্তি কিংবা পশ্চিমা ঘরানার যেসব পোশাক রয়েছে সেসব পোশাকের দিকেও ক্রেতাদের আগ্রহ রয়েছে, বাট তুলনামূলক এখন পর্যন্ত দেশীয় পোশাকের দিকেই ক্রেতাদের ঝোঁকটা একটু বেশি। এবং ক্রেতাদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে, ক্রেতাদের বলা যায় পছন্দের কথা চিন্তা করে এবছর বিক্রেতারা বরাবরের তুলনায় কিন্তু চেষ্টা করেছেন আরও নতুন ধরনের কোনো ডিজাইন, কাট কিংবা নকশার পোশাক নিয়ে আসার জন্য। এবং এখন পর্যন্ত তাদের যেমন সাড়া পাওয়ার কথা বিক্রেতারা বলছেন তেমনই সাড়া পাচ্ছেন এবং 10 রোজার পর থেকে তারা আরও বেশি সাড়া পাওয়ার প্রত্যাশা করছেন। তো ঈদ কেনাকাটার আমার এই ছিল বসুন্ধরা থেকে সবশেষ খবর। সরাসরি ছিলাম ঈদ কেনাকাটার খবরে। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য এবার কঠোর ভাষায় আলটিমেটাম দিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি না দিলে একজন হামাস সদস্যও নিরাপদে থাকবে না। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠকের কথা জানায় হোয়াইট হাউস। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেন। 1997 সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দেওয়ার পর এটিই দুপক্ষের প্রথম আলোচনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মামলামুক্ত হলেন তারেক রহমান। অর্থ পাচার মামলায় খালাস গিয়াসউদ্দিন আল মামুনও। অভিযোগের সত্যতা না পাওয়ায় সাজা বাতিল করলেন আপিল বিভাগ। এবং এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি। ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেবে কমিশন, জানালেন সিইসি। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।